কিন্তু এইবার হবে, এইবার ইউনূস সাহেব খেপছেন, এখন আর ভয় পাইবো না, সেই ভয় কাটায় দিছে। জাস্ট খালি ফোন করবেন, পুলিশ এবার সাহস পেয়ে গেছে। কারণ রাজা যদি হুকুম দিয়ে যায় তাহলে তার সৈন্যরা যা ইচ্ছা তাই করতে পারে। এবার রাজার হুকুম হয়ে গেছে, পুলিশ এবার সতর্ক নামবে। বাংলাদেশে ঘটে গেছে এক ভয়াবহ সামরিক কূপ, এবং এই কূপ সংগঠিত হওয়ার সময় বাংলাদেশের টপ 5 জন জেনারেল মারা গেছে। যে দলটাই যত বড় কথা বলুক, বাংলাদেশের রাজনৈতিক দল মানে হলো চোরের দল, লুটের দল, সব ধান্দাবাজের দল। লিখে রাখেন এই কাগজে, আমি যে কথাটি বললাম, যার পক্ষে যাক আর বিপক্ষে যাক। ঘটনা উল্টে গেছে। সেনাবাহিনী বা সেনাপ্রধানের যদি কোনো ভিন্ন ধরনের রাজনীতি থেকে থাকতো বা থাকে বা আছে, সেটা একেবারেই নষ্ট হয়ে গেল। বিএনপির একজন নেত্রী উনি সরাসরি বলতেছে যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনারা যদি একটা ধাওয়া দিতেন তাহলে তো আর এই যে জুলাই আগস্টে 1400 মানুষ শহীদ হইতো না, 14,000 পঙ্গু হইতো না, দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হইতো না। কেন আপনারা গত 14-15 বছর একটা ধাওয়া দিলেন না? অবশেষে প্রমাণিত হলো বাংলাদেশের রাজনীতিতে সাংবাদিক ইলিয়াস তারা সঠিক পথে আছে, এটা প্রমাণিত হলো। চমৎকার ঘটনা, যে ঘটনা প্রমাণ করে যে না, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সঠিক পথে আছে। শেখ হাসিনা এবং তার পরিবারের নামে 600 কোটি টাকার নিশ্চিত প্রমাণ সন্ধান পেয়েছেন সরকার বা দুর্নীতি দমন কমিশন। লুটপাটের চিহ্ন প্রায় 650 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছেন। আর এই রেকর্ড করেছে এই প্রথম ছাত্র জনতা। ভালো লাগছে বিষয়টা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা দুর্ধর্ষ সন্ত্রাসী টাইপের নেতাকর্মী আছেন, তাদের জন্য তো কেয়ামত চলছেই, আরো বড় কেয়ামতের আয়োজন করতে যাচ্ছে ইউনূস সরকার। হাসিনা মোদীকে একসাথে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথা শোনার পরে নরেন্দ্র মোদী তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছুতেই যাতে করে নরেন্দ্র মোদী আর ভারতকে এখানে টেনে না আনতে পারে। তারা যদি রয়ের দালাল না হইতো, বিএনপি যদি ইন্ডিয়ার দালাল না হইতো, বিএনপি যদি ষড়যন্ত্রকারী দেশদ্রোহী না হইতো, সবার আগে তাদের দায়িত্ব বলার চুপুকে বের করে দাও, তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করো। সবার আগে তারা বলবে চুপু মাস্ট বি আউট, কারণ চুপু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগত। আমি মাত্র প্রভাত আজা এবং গরম খবর এতক্ষণ দেখছেন আপনারা শিরোনাম, সামনে দেখবেন বিস্তারিত। শিরোনাম দেখেই কিন্তু আপনারা বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। আমি আপনাদের কাছে আশা করবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, স্কিপ না করে, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। সেই বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। এই দলটাই যত বড় কথা বলুক, বাংলাদেশের রাজনৈতিক দল মানে হলো চোরের দল, লুটের দল, সব ধান্দাবাজের দল। আমাদের জনগণকে আসলে জাগতে হবে। 24-এ ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যে আমাদের জাগতে হবে। আমরা 2000-এর অধিক জীবন দিয়েছি, 20,000-এর অধিক বন্ধুত্ব বরণ করেছি। এর অর্থ এই না যে বাংলাদেশে অল্প কিছু লুটেরা রাজনীতিবিদ আমাদের স্বপ্নকে ধ্বংস করে দেবে। যদি পরিসংখ্যানের দিকে তাকান, বাংলাদেশের ভোটার কত? 12,45,00,000-এর কিছু বেশি। কিন্তু বাংলাদেশে 64টি ডিস্ট্রিক্টে বা 8টি বিভাগে নজর রাখেন, রাজনীতি করেন মাত্র কয়েক হাজার ব্যক্তি। কিন্তু এই দেশের জনগণ 18 থেকে 20 কোটি থাকলেও মাত্র কয়েক হাজার রাজনীতিবিদ আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন। তারা লুটপাট করেন, তারা সুবিধা গ্রহণ করেন, তারা বড় বড় অট্টালিকা করেন, বেগম পাড়া বানান, কিংবা সুইস ব্যাংকে টাকার পাহাড় জমান, আর আমরা না খেয়ে মরি। তাহলে দোষটা কাদের? দোষটা আমাদের। আমরা ওইসব লুটেরা রাজনীতিবিদদের পেছনে ছুটি, আমরা ওইসব লুটেরা রাজনীতিবিদদের পেছনে ভাই ভাই স্লোগান তুলি, রোদে বৃষ্টিতে শীতে কষ্ট করি, আমরা পুলিশের গুলির সামনে পড়ি, আমরা জেল জুলুম খাটি, ক্রস ফায়ারে পড়ি, গুম হই। মাঝখান থেকে সুবিধা নেয় ওরা, আমরাই ওদেরকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেই। আমার এই ভিডিওটি সেই সব জনতার জন্য, সেই সব ব্যক্তির জন্য যারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারছেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এস আলমের কিচ্ছু হবে না, বসুন্ধরা গ্রুপের কিচ্ছু হবে না, যমুনা গ্রুপের কিচ্ছু হবে না, হামিম গ্রুপের কিচ্ছু হবে না। যারা গত 15-16 বছরে লুটপাট করেছে, এরা যেই টাকা লুটপাট করেছে এর বড় একটি অংশ আওয়ামী লীগকে দিয়ে লাইসেন্স পেয়েছিল লুটপাটের। পরবর্তী যারা ক্ষমতায় আসবে তাদেরকে একটা বড় অংশের টাকা দিয়ে দেবে, বাস তাদেরকে আবারও ফ্রি হ্যান্ডেল লুটপাটের লাইসেন্স দেওয়া হবে। লিখে রাখেন এই কাগজে, আমি যে কথাটি বললাম, যার পক্ষে যাক আর বিপক্ষে যাক, লিখে রাখেন। গত 15টা বছর ব্যক্তিগতভাবে আমিও অনেক সাফার করেছি, এই দেশ ছেড়েছি, চাকরি ছেড়েছি, মানবেতর জীবনযাপন করেছি, কিন্তু আজকে এসে নিজেকেই অপরাধী মনে হচ্ছে। কারণ
কাদের জন্য কথা বলেছিলাম, কাদের জন্য লড়াই করেছিলাম, কাদের জন্য দেশ ছেড়েছিলাম, কাদের জন্য পরিবার ছেড়েছিলাম বলেন আপনারা? কিন্তু এই রাষ্ট্র, এই সিস্টেম, এই লুটেরাদের দেখতে চাইনি আমরা। সেই লুটেরাই আবার বসে যাচ্ছে ক্ষমতার প্রাণকেন্দ্রে। কারা সেই লুটেরা, তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা জাগবো, আমরা না জাগলে দেশ জাগবে না কখনো। আবারও বলছি, মাত্র কয়েক হাজার লুটেরা রাজনীতিবিদরা বা কয়েকশো লুটেরা আমাদের 18 থেকে 20 কোটি মানুষের স্বপ্ন কেড়ে নিতে পারে না। তাহলে দোষটা আমাদের জাগতে হবে, ওদের বিরুদ্ধে আমাদের না বলতে হবে। আমরা এমন কোন দলের দাবিদারি করব না, আমরা এমন কোন দলের পক্ষে দাঁড়াবো না যেই পক্ষ বা যেই দল আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে, আমাদের টাকা লুট করবে, আবার দিন শেষে তারাই ওদের সাথে আপোষ করে চলবে। আবারও বলছি, ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে, হাসিনার দোসরদের সঙ্গে যাদের বন্ধুত্ব হবে তাদেরকে আমরা সরাসরি না বলে দেব, সে যেই দলই হোক। এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে, নতুবা এই দেশের বা এই দেশের জনগণের মুক্তি মিলবে না। লিখে রাখেন। দর্শক, আসছি দ্বিতীয় প্রসঙ্গে। ভারতের একটি গণমাধ্যম দাবি করেছে বাংলাদেশে একটা ভয়াবহ সামরিক কূ সংঘটিত হয়েছে এবং এই সামরিক কূতে 5 জন টপ জেনারেল মারা গেছে। এবং এই ব্যাপারে আমরা যথেষ্ট তথ্য প্রমাণ নেওয়ার চেষ্টা করেছি, একদম মিথ্যে একটি খবর। এখন প্রশ্ন হলো, ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যে খবর প্রচার করলো কি করে? দুটো বিষয় খেয়াল করবেন। এক, যে বাংলাদেশে একটি সামরিক কূ সংগঠনের জন্য তারা হয়তোবা পরিকল্পনা করে এরকম মিথ্যে খবর দিয়েছিল। দুই, এমনও হতে পারে শিগগিরই বাংলাদেশে একটা সামরিক কূ হতে পারে, তার একটি আভাস পাওয়া গেছে। দুটো প্রশ্নের দুটো রকম ব্যাখ্যা। এক, বাংলাদেশকে নিয়ে এত বড় মিথ্যাচারের ভারতের গণমাধ্যমের কারণ কি? অনেকগুলো কারণ থাকতে পারে। এক, বাংলাদেশে একটি সামরিক কূ হোক এটি চায় ওপার, এবং সেজন্য একটি মহড়া তারা চালিয়েছে। অথবা ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে এমন কোনো তথ্য ভারতীয় এজেন্ট দিয়েছিল, কিন্তু হয়তোবা সে কূটি সংগঠিত হতে গিয়ে ব্যর্থ হয়েছে। অথবা, আমি কিন্তু সবগুলোর অথবা বলছি, অথবা এই রিপোর্টটির মাধ্যমে চেয়েছিল বাংলাদেশে যেন একটা কূ সংগঠিত হয়, অর্থাৎ যারা কূ সংগঠনের জন্য অপেক্ষা ছিল তাদেরকে খবরটি দিয়ে মাঠে নামাবার চেষ্টা করানো হয়েছিল। এটাও হতে পারে। তার মানে আমাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, কারণ ওপার বাংলাদেশে একটা ভয়াবহ ঘটনা ঘটাতে চাইছে। তার মানে একটি পিলখানার পর আরেকটি পিলখানার ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, এটির আভাস পাওয়া যায়। বললাম এর একটিও সত্য না। তাহলে ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যা খবর প্রচারের পর বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর কেন ভারতের কাছ থেকে এর জবাব চাইল না? এই ব্যাপারে ইউনূস সরকার বা আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র দপ্তরকে আমরা আহ্বান করছি, আপনারা ভারতের কাছ থেকে এর সদুত্তর আশা করেন যে ভারত কেন বাংলাদেশকে নিয়ে একটার পর একটা মিথ্যাচার করছে, কেন এই গদি মিডিয়া এভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, কেন গদি মিডিয়া একটি দলের দালালি করতে গিয়ে বাংলাদেশকে এভাবে বারবার একটা বড় ভয়ঙ্কর পরিবেশের মধ্যে ফেলতে চাইছে। অবশেষে প্রমাণিত হলো বাংলাদেশের রাজনীতি নিয়ে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য জনগণের কাছে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ফিগারদের মধ্যে অন্যতম। জনগণের তাদের প্রতি ব্যাপক ইন্টারেস্ট এবং আগ্রহ রয়েছে, তারা সঠিক পথে আছে, এটা প্রমাণিত হলো। দর্শক, নানান জনের নানান মত, বিশেষ করে সেনাবাহিনী নিয়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য, স্পেশালি পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেন, সেনাবাহিনী কতিপয় কর্মকর্তাকে যেভাবে দোষী সাব্যস্ত করেন, এটা বিএনপিও মানতে পারছে না। বিএনপিও এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে। ডক্টর ইউনূসকে তুচ্ছতাচ্ছিল্য করেন বা হুমকি ধামকি দেন, ধমক দেন, তাতে বিএনপি ধমক খেলেও সমস্যা নেই। তারা ওই ভারত সেনাবাহিনী এবং সেনাপ্রধান এবং বিএনপি এখন এক লাইনে আছে। যে যাই বলুক, একটা ঘটনা ঘটেছে, চমৎকার ঘটনা, যে ঘটনা প্রমাণ করে যে না, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সঠিক পথে আছে। আচ্ছা, একটা সহজ বিষয়, যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু এখন বাংলাদেশে প্রফেসর ইউনূস, এই সরকার। তার এই সরকারকে অবৈধ সরকার বলে, জঙ্গিবাদী সরকার বলে, দখলদার সরকার বলে। এখন আওয়ামী লীগ যদি হঠাৎ করে এই সরকারকে সমর্থন করে যে না, এই সরকার ঠিক আছে, আমরা আস্থা রাখি, তাহলে আপনারা কি মনে করবেন? যে ঘটনা ঘটে গেছে, এই সরকারকে ভারত ম্যানেজ করে ফেলেছে। ডক্টর ইউনূস ভারতের সাথে কোনো গোপন চুক্তি করে ফেলেছেন, তিনি আওয়ামী লীগকে রিপ্যাট্রিয়েট করতে চান। এটা তো যে কেউ বুঝে। এর মানে আওয়ামী লীগ যে জিনিসটা সমর্থন করবে ওইটা খারাপ, এটা বুঝতে রাজনীতি বিশ্লেষক হওয়ার দরকার হয় না। আওয়ামী লীগ যে জিনিসটা চাইবে বুঝতে হবে যে ওইটাই দেশের জন্য ক্ষতিকর, ওইটি আওয়ামী লীগের জন্য ভালো, ওইটা ভারতের জন্য ভালো। আওয়ামী লীগ যা চাইবে সেটা দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না, তার মধ্যে ভেজাল আছে। তো দর্শক, আওয়ামী লীগের একটা নিউজ, আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের একটা নিউজ দেখেন, এটা একটু বিশ্লেষণ করি। এখান থেকেই বুঝবেন যে ইলিয়াস এবং পিনাকি সঠিক পথে আছে। পিনাকি ইলিয়াসের আওয়ামী লীগের ফেসবুক পেজ প্রচার করছে, পিনাকি ইলিয়াসের কিছু ভুয়া সোর্স থেকে সেনাবাহিনী নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, সেখানে আওয়ামী লীগের নাম ব্যবহার করা হচ্ছে। এমন ভাবে তারা এই কাজ করছে যাতে মনে হয় আওয়ামী লীগ থেকেই সেনাবাহিনী নিয়ে গুজবের উৎপত্তি। দেখেন, এর মানে কি? সেনাবাহিনী সম্পর্কে গুজব ছড়ানো হচ্ছে, সেনাপ্রধান ভালো, যা বলছে সব ঠিক। সেনাপ্রধানের উপরেই আওয়ামী লীগের এখন আস্থা। আওয়ামী লীগ চায় সেনাবাহিনী প্রধান পাওয়ার টেক ওভার করুক। আর এই ব্যাপারে জনগণকে সতর্ক করছে পিনাকি ইলিয়াস।
অতএব আওয়ামী লীগ যেহেতু সেনাপ্রধানের পক্ষ নিচ্ছে বা পিনাকি ভট্টাচার্য এদের বক্তব্যে গুজব বলছে, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে পিনাকি ইলিয়াস যা বলছে এটা ঠিক আছে। দেখেন, আওয়ামী লীগ এখন বিএনপির বিরুদ্ধে কিছু বলে না। এর মানে কি? আওয়ামী লীগের স্বার্থে, ভারতের স্বার্থে এখন বিএনপিকে দরকার। তা আওয়ামী লীগ ভারত যাদেরকে দেখতে পারে না তারাই এখন সঠিক পথে আছে। আওয়ামী লীগ ভারত কাদেরকে দেখতে পারে না? জামাত শিবিরকে দেখতে পারে না। আওয়ামী লীগ ভারত দেখতে পারে না পিনাকি ইলিয়াসকে। এর মানে তারা সঠিক পথে আছে। এটা বুঝতে সায়েন্টিস্টটাও দরকার নেই, সহজ সমীকরণ। মূলত পিনাকি ইলিয়াস এবং তার কিছু ভুয়া সোর্স সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করে দেশে আরেকটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে তাদের মব বাহিনী দীর্ঘ সময় দেশে রাজত্ব করতে পারে। তাদের এই চক্রান্তে পা দেবেন না। যাই হোক, আওয়ামী লীগের আহ্বানে তার কোনো বেরোনে। কিন্তু দেখেন, পিনাকি ইলিয়াস এরা নাকি সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করতেছে। আচ্ছা, সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করা মানে কি? সেনাবাহিনীতে বিষয়টা কি এরকম যে সেনাবাহিনী এখন ক্ষমতায় আছে, সেনাবাহিনী অস্থিরতা তৈরি করে সেই ক্ষমতা থেকে নামিয়ে দিতেছে একটা, এরকম না। তাহলে সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে আওয়ামী লীগ এইভাবে বর্তমান সেনাবাহিনী যেভাবে আছে আওয়ামী লীগ এইটাই চায়, এটা থাকলেই আওয়ামী লীগ খুশি। কিন্তু পিনাকি ইলিয়াস সেটা চান না। তারা চান সেনাবাহিনীতে সংস্কার হোক, দেশপ্রেমিকদের দায়িত্বে আসুক, আওয়ামী লীগ স্পেন্সার ভারতের দালালদেরকে বের করে দেওয়া হোক। কিন্তু সেই সংস্কারকেই বলছে অস্থিরতা। সেই অস্থিরতা নাকি সৃষ্টি করতে চাচ্ছেন পিনাকি ইলিয়াস। পিনাকি ইলিয়াস বিশেষ কর্মকর্তার বিরুদ্ধে বলেন যে অমুকে এই অপরাধ করেছিল, অমুকে এইভাবে আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। মানে তাদেরকে সরিয়ে দিলে এটা আওয়ামী লীগের জন্য সমস্যা, আর এটাকেই বলছে ভুয়া সোর্স ব্যবহার করে অস্থিরতা তৈরি করতে চায়। তো পিনাকি ইলিয়াস যে সঠিক পথে আছে বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। আর এটাকে বলছে চক্রান্ত। মানে সেনাবাহিনীতে কিছু সংস্কার হলে, হাসিনা যে সেটআপ দিয়ে গেছে এটা সংস্কার হলে সেটা নাকি চক্রান্ত। না, সংস্কার হতে হবে, সব জায়গায় সংস্কার হতে হবে, সেনাবাহিনীতে সংস্কার হতে হবে। দেশপ্রেমিক যারা তারাই দায়িত্বে থাকবে, জনগণের পক্ষে থাকতে হবে। ভারতের দালালি করা যাবে না, আওয়ামী লীগের দালালি করা যায় না। আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার কোনো চেষ্টা করে সেনাবাহিনীতে কোনো দায়িত্ব নিলে জনগণ এটা মানবে না। সর্বসাধারণের কাছে অনুরোধ, সেনাবাহিনী নিয়ে কোনো গুজবে কেউ কান দিবে না। মানে কি সেনাবাহিনী ফেরেস্তা, এভাবেই থাক, এটা তো চাইবেই। ওয়াকারুজ্জামানকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে হাসিনার আত্মীয়। তবে হ্যাঁ, ওয়াকারুজ্জামানের অবদান আছে হাসিনাকে সরাতে। কিন্তু আওয়ামী লীগের কি করার? হাসিনাকে লাত্তি দিলেও সে ওয়াকারুজ্জামানের হাতে পায়ে ধরেও যদি কিছু পায়, আবার এটাই তো আওয়ামী লীগের লাভ। অতএব ওয়াকারুজ্জামান হাসিনাকে সরালেও সে ওয়াকারুজ্জামানের উপরে আস্থা রাখার কথা। এই জন্য এই সেনাবাহিনীর প্রধান সম্পর্কে পিনাকি ইলিয়াস যা বলছেন এগুলো অস্বীকার করার চেষ্টা করছে আওয়ামী লীগ। কোনো গুজব ছড়াবেন না। আওয়ামী লীগ নাম ব্যবহার করে কেউ গুজব ছড়ালে সরাসরি ইমেইল করুন এই ঠিকানায়। বাবা, আমরা মনে করি দেশে ধর্ষণ, নারী নির্যাতন এবং নিরাপত্তাহীনতা থেকে জনগণ দৃষ্টি সরাতে সন্ধ্যার পর থেকে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক অনলাইন মুক্তিযুদ্ধের পক্ষ থেকে দিনরাত কাজ করা একটি বিষয়। মুক্তিযুদ্ধের এসব কথা বললে তো লাভ নাই, এগুলোর কোনো ভ্যালু নেই। সেনাবাহিনী গুজবকে না বলুন, গুজব না, কোনো গুজব না। সেনাবাহিনী আমাদের সম্পদ, সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, সেনাবাহিনী আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। আমাদের সৈনিক ভাইরা, আমাদের দেশপ্রেমিক অফিসাররাই জুলাই অভ্যুত্থানে ভূমিকা পালন করেছে। কিন্তু হাসিনার লোকও বড় বড় দায়িত্বে আছে, এটাও তো আমাদের মনে রাখতে হবে। এদেরকে তো সরাতে হবে। এই জন্য পিনাকি ইলিয়াসের এই অ্যাক্টিভিজম সঠিক, তাদের সতর্কবার্তা সঠিক। বিএনপির একজন নেত্রী, উনি পুরনো অনেক আগের বিএনপির একজন নেত্রী, উনি সরাসরি বলতেছে যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। চিন্তা করেন, টক শোতে বলতেছে বিএনপির পোলাপান যদি ধাওয়া দেয় কারো অস্তিত্ব পাওয়া যাবে না। কাকে বুঝাইছে? বুঝানেন বিএনপির এখন বিরোধী দলকে, বিএনপির সাথে মুখামুখি কাদের কথা বললো, কারা মাঠ ছেড়ে চলে যাবে। মজার ব্যাপার কি জানেন, ওইখানে যে প্রশ্নকর্তা উনি আবার জিজ্ঞাসে যে এক ধাওয়াতে যদি মাঠ খালি হয়ে যায়, গত 15-16 বছর কেন ধাওয়া দিলেন না? আপনারা যদি একটা ধাওয়া দিতেন তাহলে তো আর এই যে জুলাই আগস্টে 1400 মানুষ শহীদ হইতো না, 14,000 পঙ্গু হইতো না, দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হইতো না। কেন আপনারা গত 14-15 বছর একটা ধাওয়া দিলেন না? কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। বললাম না, আমরা আসলে মন মানসিকতা যতক্ষণ বদলাবো না, আমরা যদি আমাদের মন মানসিকতা না বদলাই, কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না। ওই যে এক প্যাকেট সিগারেট আর এক কাপ চায়ের কাছে যদি নিজের ভোটটা বিক্রি করে দেই, তাইলে এই দেশ যা ছিল তাই তো হবে। এক কাপ চা আর এক প্যাকেট সিগারেট বা এক প্যাকেট বিড়ির কাছে যদি নিজের ভোটটা বিক্রি করে দেই, এই দেশে কিছু হবে? যা ছিল তাই থাকবে না? তাই থাকবে ভাই। দেখেন, এই যে নাহিদ ইসলাম মাঝে মাঝে একটা কথা বলে, সার্জিস একটা কথা বলে, আবার ওই যে হাসনাত আব্দুল্লাহ বলে, ওরা এক একটা করে বলি দেয়, আর টক শোতে আইসা ওইটা নিয়ে গোলাগুলি শুরু হয়ে যায়, কথার ঝড় বইতে থাকে। চিন্তা করেন, এরা মাত্র নতুন মাঠে নামছে, তাদের কত গুরুত্ব, তাদেরকে উপরে উঠাই দিতেছে বড় বড় নেতা নেত্রীরা টক শোতে যায়। কারণ কি জানেন, বলার তো আর কিছু নাই, ঘুরা ফিরা স্বপনে শয়নে 24 ঘন্টা একটা আতঙ্কের মধ্যে আছে। এই যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এরা না কিছু কইরা ফেলায়। কারণ কি জানেন, ভয়ের একটা কারণও আছে এখানে, আপনাদের বুঝতে হবে। এই জাতীয় নাগরিক পার্টি কে, কারা এরা, এদের পিছনে কে আছে? আমরা তো এখন জানি, ওপেন সিক্রেট, সরকার তো আছে, এটা তো বুঝাই যায়, এটা লুকাইবার কিছু নাই। কিন্তু আর কারা আছে? শিবির কি নাই তাদের পিছনে? জামাত ইসলাম কি নাই?
হেফাজতে ইসলাম কি নাই? চরমনাই পীর সাহেব কি নাই? কারণ কি জানেন? প্রথম দিন পরিচয় করাই দিয়েছিল না নাহিদ ইসলামকে একজন ইমাম হিসাবে। আর বাংলাদেশে যত মসজিদ আছে, যত ইমাম আছে, সেই ইমামদের সঙ্গেই তো তুলনা করছে। আর ইমামরা কাদের দলের? হেফাজতের ইসলামেরই কিন্তু ইমাম সারা বাংলাদেশে। তো ওনারা কোন দিকে যাবে? আমার তো মন বলে এই ছাত্র জনতার জাতীয় নাগরিক পার্টিকে সাপোর্ট করবে। নির্বাচন তো সামনে, কতটুকু সামনে? আমার মনে হয় ঠিক টাইমে নির্বাচন হবে তখনই যখন সব দল লাইনে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 34টা দলের কাছে চিঠি পাঠাইছে। হ্যাঁ, কি চিঠি জানেন? যে আপনারা আসেন, আমার সঙ্গে বসেন, নির্বাচন নিয়ে আলাপ করেন, নির্বাচন কিভাবে হবে। এখন যে নিয়ম কানুন আছে, এখন যে সংবিধান আছে, এই সংবিধানে তো কোনো ভালো নির্বাচন হবে না। আর হইলেও একটা ফ্যাসিস্ট সরকারই জন্ম নিবে। ফ্যাসিস্ট সরকার যদি জন্ম না নিতে পারে তাহলে তো সংবিধান চেঞ্জ করতে হবে, করতেই হবে ভাই, কোনো উপায় নাই। এই সংবিধান অনুযায়ী যদি আবার নির্বাচন হয় সেটা হবে কামড়া কামড়ির নির্বাচন। প্রত্যেকটা ভোট কেন্দ্রে মারামারি হবে, কাটাকাটি হবে, এবং যে সরকারই আসবে ওই আগের সরকারের মতই থাকবে, আওয়ামী লীগ সরকারের মতই থাকবে। হ্যাঁ, আমি কথা দিলাম ভাই, আমি আপনাদের সাথে থাকবো। যাদের যাদের ভিডিওটি ভালো লাগে প্রথমে শেয়ার করবেন, এই মানুষগুলারে একটু উৎসাহ দিবেন। হইতে পারে আমাদেরকে উস্কানিদাতা ভাবতে পারে এই রাষ্ট্র, কিন্তু মাঝে মাঝে এরকম উস্কানি না দিয়া পারিও না, কারণ এই কাজটা আমারও। তো আমার পক্ষে, আপনার পক্ষে যে ভাইরা এই কাজটা করছে তাদের পাশে আমরা দাঁড়াবো। এই মুহূর্তে সারা বাংলাদেশে আপনি দেখেন একের পর এক ফেসবুকে ছোট ছোট বাচ্চা, শিশু, একটু মধ্যবয়স্ক, বাক প্রতিবন্ধী, পাগল, বৃদ্ধা, গণহারে আমরা ধর্ষণের খবর পাচ্ছি। ইভেন পিতার হাতে সন্তান ধর্ষিত হচ্ছে, সৎ পিতার হাতে, এমন নিউজ যখন দেখছি। আর এই দর্শকদের যখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কষ্ট করে আটক করে, এরপরে এদেরকে মুক্ত করার জন্য এক শ্রেণীর কালো কোট পরিহিত আইনজীবী, এরা কোন মায়ের সন্তান আমরা জানি না, এরা এদেরকে মুক্তি করার জন্য আদালতে যায়। এই টাইপের যে আইনজীবীগুলো আছে, কোনো ধর্ষকের পক্ষে যে আইনজীবী দাঁড়াবে তাকে আদালত প্রাঙ্গণে রূপসার মালা, রূপসার আদর, হাতের জোশ যা আছে এইভাবেই কিন্তু জোশ মেটাইতে হবে, যেন ভবিষ্যতে কোনো ধর্ষকের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়ানোর আগে 10 বার চিন্তা করে। আর এই রেকর্ড করেছে এই প্রথম ছাত্র জনতা। ভাল লাগছে, বিষয়টা শেয়ার করবেন। জামালপুরে ধর্ষণ মামলার আসামির পক্ষের আইনজীবী এবং ছাত্র জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের 8 জন আহত হয়েছে। আমি তো মনে করি 8 জন ওই পক্ষের হাসপাতাল যাওয়ার দরকার ছিল, আইনজীবী যারা দর্শকের পক্ষে দাঁড়াইছিল। জামালপুর জেলা আদালত চত্বরের আইনজীবী সমিতির সামনে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি ইসলামপুর এবং দেওয়ানগঞ্জে 2টি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্র জনতা। মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলার 2টি আসামির পক্ষের আইনজীবীদের সাথে কথা বলতে বলতে আদালত প্রাঙ্গণে যায় তারা। এ সময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সঙ্গে ছাত্র জনতার বাকবিতণ্ডা শুরু। এটা কেন দেখাই? ধরেন যদি আপনাকে অপ্রাপ্ত বয়স্ক দেখায়, আপনি যদি মার্ডারও করেন, আপনার কিন্তু ফাঁসি হবে না, বড় শাস্তি হবে। আপনার এই শিশু সংশোধনাগার কারাগারে পাঠাবে। আর এই কালোকুট পরা আইনজীবীরা, এরা কোন মায়ের সন্তান, নাকি আসমান থেকে টপকাইছে কেমনে জানি না, নাকি কোনো জানোয়ারের ইয়া থেকে হয়েছে, এটা একটা প্রশ্ন। এরা করে কি বয়সটা নিয়ে একটা খেলা খেলতে গেছে। তো ছাত্র জনতা প্রতিবাদ করছে, আর এতেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। আর ছাত্র নেতারা বলেন একটি ধর্ষণ মামলার আসামির পক্ষে দাঁড়ানো মানে ভিকটিমের প্রতি অবিচার করা, রাইট? আমরা এর প্রতিবাদ করতে আসছিলাম। জেলা আইনজীবীর সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু, কোন মার ঘরে দিয়া হয়েছে আমি জানি না, তার চামড়া দিয়ে আমাদের ডুকডুকি বাঁধানো দরকার। সে বলছে আদালতে সবার ন্যায় বিচার পাওয়া এটা যৌক্তিক। তো ন্যায় বিচার তোর মাইয়ারে বাবু, তোর মাইয়ারে, তোর বইনেরে, তোর বউরে, তোর আম্মারে যেদিন মনে করলে নিয়ে এরকম গেম বাজা দিবে, তখন তুই যে দাঁড়াইস, তোর মা, মেয়ে, বউ এবং কি যারা আছে এদের যে ধর্ষক আছে তার পক্ষে তুই জামিন চাইতে যাইস, তখন বুঝবো তোর ব্লাডের মধ্যে অরিজিনাল আইনজীবী বসবাস করে। আমরা ধিক্কার জানাই, বারবার বলি যে একটা ঘটনা যখন ঘটে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু গ্রেপ্তার করে, বিভিন্নভাবে গ্রেপ্তার করে, কিন্তু আদালতে গেলে এক শ্রেণীর এই কালোকোট পরিহিত আইনজীবীরা এই ধর্ষকদের বের হওয়ার জন্য টাকা খাইয়া, ইমান আমল বিক্রি করা, মনুষ্যত্ব বিক্রি করা আইনের শাসন দেখাইতে যাবে। এটা এরকম আইনজীবীদেরকে যারাই দাঁড়াবে, বললাম না নিজে বাংলাদেশে যেদিন যাবো নেতৃত্ব দিয়া 2-1টা ধোলাই দিয়া ভাই 2-4 মাস জেল কাটবো, আমার আক্ষেপ লাগবে না। শেখ হাসিনা আবারও কথা বলে যাচ্ছেন, উনি কথা বলে যাবেন এটা বোঝা যায়, এবং সেই প্রবণতা, সেই তার কথা বলার ফ্রিকোয়েন্সি বাড়ছে, এবং আমরা ধারণা করতে পারি সামনের দিকে এটা আরও বাড়বে, এবং হতেও পারে তার চেহারার মধ্যে হতাশা, তার পরাজিত যে অ্যাটিটিউড, সেটা যদি সরে গিয়ে থাকে, তিনি হয়তো ভিডিওতেও সামনে আসবেন। এটা আমাদের জন্য নিশ্চিতভাবেই, আমাদের এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এই নারীর মুখ বন্ধ করা। করতে পারতে হবে অ্যাট এনি কস্ট। কিন্তু উনি যে বক্তব্য দিচ্ছেন সেটা নিয়ে একটু কথা বলার দরকার। উনি গত 24 ঘন্টার মধ্যে অন্তত 2বার কথা বলেছেন। আওয়ামী লীগের অফিসিয়াল পেজে একটা ওয়েবিনারে যুক্ত হয়ে তিনি
তাদের ভাষার তথাকথিত ভুক্তভোগীদের সাথে কথা বলেন। এর আগেও একবার তিনি বলেছেন। আরেকটা হচ্ছে একটা বক্তব্যের মতো নারীদের ওপরে সহিংসতা বিষয়। বিশেষ করে যেই ওয়েবিনারটার কথা বলছিলাম, যেখানে বিভিন্ন লোকজনের সাথে তিনি কথা বলেছেন, সেটা শুরুতে তিনি একটা বক্তব্য দিয়েছেন, তাতে এটা মনে হবার যথেষ্ট কারণ আছে যে শেখ হাসিনা ভয় পেয়েছেন। হ্যাঁ, কি ভয় পেয়েছেন সেটা নিয়ে কথা বলবো। তার আগে আরও কয়েকটা ইস্যু একটু কথা বলা দরকার, যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। উনি প্রায় একটা কথা বলেন যে এটা চক্রান্ত, মানে ডক্টর ইউনুস চক্রান্ত করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন। এই ক্ষেত্রে ডক্টর ইউনুসের একটা বক্তব্য তিনি ব্যবহার করেন, মেটিকুলাসলি ডিজাইনড বা প্ল্যান্ড একটা মুভমেন্ট। উনি বলছেন তার মাস্টার মাইন্ডদেরকে দিয়ে তিনি মেটিকুলাসলি প্ল্যান করে এই মুভমেন্ট ঘটিয়েছেন, ষড়যন্ত্র করেছেন, চক্রান্ত করেছেন। আমি পাল্টা ওভাবে ভাবার চিন্তা করছি, আচ্ছা শেখ হাসিনাকে যদি কেউ চক্রান্ত করে, তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি তর্কের খাতিরে, চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করতো, আমাদের কি খারাপ লাগতো? আমার একটা স্মৃতি মনে পড়লো, টকশো করি তখন আওয়ামী লীগের লোকজনের সাথে, এখনও করি, কিন্তু তখন আওয়ামী লীগের লোকজন সাথে থাকতো। এই 2022-23 সালের দিকে যখন আওয়ামী লীগের ওপরে আমেরিকা প্রচুর চাপ প্রয়োগ করছে, তখন আওয়ামী লীগের এক নেতা বলছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা ষড়যন্ত্রের কথাটা খুব বলতেন, প্রত্যেকটা স্বৈরাচার এই ধরনের আলাপ দেয়, বিশেষ করে যারা কিছু কিছু ক্ষেত্রে, আমি বহুবার বলেছি আওয়ামী লীগ আসলে একটা মাফিয়া রেজিম, কিন্তু সে কতগুলো ফ্যাসিস্টের টুল ব্যবহার করতো, তার মধ্যে একটা শত্রুর প্রতিমূর্তি তৈরি করা, ষড়যন্ত্র হচ্ছে, তার বিরুদ্ধে তাকে দাঁড়াতে হবে, সেটা বলার চেষ্টা করতো। তখন আমি একদিন অন রেকর্ড টকশোতে তাকে বলেছিলাম, আপনারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আছেন, আপনাদেরকে যদি ষড়যন্ত্র করেও ক্ষমতা থেকে সরানো যায়, কেউ সরায়, আমি তার সাথে আছি। আমি এভাবে যদি জিজ্ঞেস করি, শেখ হাসিনা একটা অভাবনীয়, অসামান্য, অসাধারণ, এই ভূমিতে কখনো এইরকম গণঅভ্যুত্থান হয়নি, সেটার মাধ্যমে পরাজিত হয়েছেন, পালাতে বাধ্য হয়েছেন। কিন্তু শেখ হাসিনাকে যদি সামরিক, একেবারে সরাসরি সামরিক কুয়ের মাধ্যমে তার পতন হতো, এই দেশের জনগণ কি সেটাকে ওয়েলকাম করতো না? করতো। সুতরাং শেখ হাসিনা এই যে আলাপ করছেন, মানে আমি তাদের ন্যারেটিভের দুর্বলতা দেখছি। তাদেরকে নিশ্চয়ই বিরাট থিঙ্ক ট্যাঙ্ক মিলে এইসব বুদ্ধি টুদ্ধি দিচ্ছে, তিনি সহ বসে তাদের কী কে জানি আছে। এবং আমি খেয়াল করছি তাদের কিছু লোকজন একসময় 71 টিভিতে বসে বসে আলাপ করতো, তারা এখন সব মাঠে নেমেছে, নিজেদের ইউটিউব চ্যানেল খুলে দেখলাম একই ধরনের আলাপ করছেন। তো তারা মিলে তাকে বুদ্ধি দিয়েছে এটাকে চক্রান্ত বলার। মাই গড, এত স্টুপিড তারা, মানে পরাজয় তাদেরকে এতটাই ভ্যাবাচাকা খাইয়ে দিয়েছে যে এখন আর মাথাও কাজ করছে না সম্ভবত। চক্রান্ত করে হোক আর যেভাবেই হোক, জাস্ট শেখ হাসিনার পতনের জন্য মানুষ অধীর আগ্রহে বসেছিল, অথচ এটাকে যুক্তি হিসাবে আনা হয়। আর দু একটা ইস্যু বলে তার ভয় পাওয়ার ব্যাপারটা বলবো। বরাবরের মতো কি অপরাধ করেছি আমি, কি অপরাধ করেছে আওয়ামী লীগ, সকল কিছু উন্নয়নে ফিরিস্তি দেওয়ার চেষ্টা করেন, কয়েকটা কথা তার মুখস্থ আছে, মাথা পিছু আয় কোথায় কি হয়েছে, কোথায় কি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন, এসব আলাপ, এসবের মধ্যে কি চুরি কি বাটপারি হতো, এগুলো আমরা জানি, সেগুলো খণ্ডাতে যাচ্ছি না। এগুলো বলে বারবার এটাই কি তাহলে আমাদের অপরাধ? আমরা দেশকে উন্নত করতে চেয়েছি, আমি দেশকে উনি ঘুমান নাই, জেগেছিলেন, এই সেই নানান কথাবার্তা বলে অপরাধ, উনি অপরাধ করেন। এই জন্য আমরা প্রায় বলি, কেউ কেউ মনে করেন যে তার মধ্যে কোনো আকারে ইঙ্গিতেও ক্ষমা চাওয়ার কোনো বোধ নেই। যিনি অপরাধী করেননি তার ক্ষমা চাওয়ার বোধ থাকবে। রাদার তার ভাষ্য মতে, আমি ভিডিওটা কমেন্টে দিয়ে দেব, তার ভাষ্য মতে আসলে আমাদেরই ক্ষমা চাওয়া উচিত, কারণ এত উন্নয়নের পরও তাকে আমরা ঘাড় ধরে ক্ষমতাচ্যুত করেছি, শুধু তাই না, তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা, আমাদেরই ক্ষমা চাওয়া উচিত, সেটা বলেছেন। তারপরে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই, অথচ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, এবং মজা লাগে আজকে এই জিনিসটা ভাবতে। অজ্ঞাতনামা আসামির কথা বলছেন, বহু জায়গায় ঘটনা ঘটেছে, এটা তো সত্য। এই যে 4 আগস্ট আমরা ক্লিয়ারলি মনে করতে পারি, যখন আওয়ামী লীগ নেমেছে, হাজারে হাজারে আওয়ামী লীগের ক্যাডার অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল, সো মামলা হলে সেখানে অজ্ঞাতনামা আসামি থাকবে। কিন্তু মজাটা হচ্ছে এই অজ্ঞাতনামা আসামি নাম দিয়ে হয়রানির ইতিহাস তিনি তৈরি করেছিলেন। আমরা বাংলাদেশে অজ্ঞাতনামা আসামি থাকবে, কারণ অনেকে এই তদন্তে বেরিয়ে আসবেন, কিন্তু কোনো মানুষ হয়রানির শিকার হোক এই বাংলাদেশে আমরা চাই না। এমনকি আওয়ামী লীগের লোকও মিথ্যা হয়রানির শিকার হোক চাই না। আমরা শেখ হাসিনার বিভৎস অবিচারকে ন্যায় বিচার দিয়ে প্রতিশোধ নিতে চাই, সত্যিই চাই, আমি অন্তত চাই। আগে একটা কথা বলেছিলাম, আবার একটু যোগ করতে চাই, তিনি দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন, মানে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছেন। এই আলাপে আজকে ঢুকছি না, একদিন কথা বলবো। এলডিসি গ্র্যাজুয়েশন ফুটানি দেখানোর জন্য এলডিসি গ্র্যাজুয়েশন করে আমরা আসলে আমাদের ক্ষতি করেছি, বড় ক্ষতি করেছি, সেটা এখন আমরা হাড়ে হাড়ে টের পাবো। কিন্তু যে কথাটা বলছিলাম, তার বাবা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন, তারপর তিনি এসে এলডিসি, মাঝখানে কেউ কিছু করেনি। মানে আমাদেরকে এত স্টুপিড মনে করেন। আমি আগে একদিন বলেছি, অনেকে হয়তো শুনে নিতে, আজকে একটু যোগ করি, সেটা হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থাটাই হচ্ছে এলডিসি। স্বল্পোন্নত দেশ, সব দেশ স্বল্পোন্নত, বরং বাংলাদেশ শেখ মুজিবের সময়ই, স্বাধীনতার পরপরই এলডিসিতে থাকার কথা ছিল না। এলডিসি গ্র্যাজুয়েশনের বেসিক হচ্ছে 3টা যোগ্যতার মধ্যে 2টো যদি কেউ অর্জন করে,
একটা হচ্ছে মাথাপিছু আয়ের একটা ব্যারিয়ার আছে, একটা হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, এর মধ্যে আবার অনেকগুলো সাব কম্পোনেন্টস আছে, আর একটা হচ্ছে ভালনারেবিলিটি বা ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স। এই তিনটার মধ্যে দুটো যদি কেউ গ্র্যাজুয়েট করে সে এলডিসি গ্র্যাজুয়েট হয়ে যাবে। আরেকটু কিন্তু আছে, সেটা হলো মাথাপিছু আয় যদি কেউ ডাবল করে ফেলতে পারে তাহলে ওই একটা দিয়ে তার এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যেতে পারে। তার চাইতেও জরুরি কথা, কোনো রাষ্ট্রের জনসংখ্যা যদি 7 কোটি অ্যান্ড অ্যাবভ হয় সেই রাষ্ট্রের এলডিসি হবারই কথা। মানে বাংলাদেশ এলডিসি না, এই শুধুমাত্র যত গরিবই হয় না কেন আমাদের বাকিগুলোতে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স বা ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স আমাদের যতই খারাপ অবস্থা থাকুক না কেন, এই 7 কোটি জনসংখ্যার জন্যই আমাদের সোকল্ড উন্নয়নশীল দেশ এলডিসি গ্র্যাজুয়েশন আসলে এইভাবে আমরা বলবো হয়ে যাবার কথা ছিল। সুতরাং তার বাবার উনি ক্রেডিট নেন, তার বাবা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে তৈরি করে রেখে গেছেন। ওই যে সবাইকে একসময় তাই তো ছিল, উনি যখন ক্ষমতায় বসে বসে এগুলো বলতেন কিছু লোকজন হাততালি দিত, কি অসাধারণ কথা বলেছেন আশপাশে বলতো, এখন উনি মনে করছেন একই কথা বলে পার পাওয়া যাবে। এবং খুব অবিশ্বাস্যভাবে, মানে আমি নিজেও আসলে জানি না, তার এই ন্যারেটিভ এই দেশের জনগণ মুহূর্তে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, কিন্তু তার দলের লোকজনকে এই ন্যারেটিভ খায় আমি আসলে জানি না। তিনি তো আসলে বক্তব্য দিচ্ছেন মূলত তার দলের লোকজনকে চাঙ্গা রাখতে, এবং কেউ কেউ ধারণা করেন, আমার কাছে এটা যৌক্তিকও মনে হয়, তিনি কথা বলছেন মূলত তাকে বাদ দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ যারা আছেন, কারণ তিনি এবং টপ লিডার্স মধ্যপর্যায়ের নেতা সহ সব তো ভারতে পালিয়ে আছেন। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বিবিসি বাংলার একটা রিপোর্টকে উল্লেখ করে আপনাদেরকে জানিয়েছিলাম, টপ লিডার্স যার মধ্যে এমপি, মন্ত্রী এবং জেলা পর্যায়ের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি মিলে প্রায় 200-র মতো মানুষ ভারতে পালিয়ে আছেন। আর মধ্যপর্যায় সহ উপজেলা লেভেলের নেতা হলো 1000 নেতার, তাদের কর্মী সর্মী হিসাব করলে তো হাজারে হাজারে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে করে ফেললে, আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে কিছু করে ফেললে কি না, সেই ঝুঁকিতে সম্ভবত তিনি কথা বলছেন। কিন্তু এই বয়ান দিয়েও কি তিনি পারবেন জনগণের সাথে কানেক্ট করতে, তার লোকজনের সাথে? আই রিয়েলি ডোন্ট নো। এবার যে কথাটা বলছিলাম, আসলে যেটা হয়েছে এটা ফ্যাক্ট যে দীর্ঘদিন পুলিশ দিয়ে পিটিয়ে, গুম করে, হত্যা করে, নির্যাতন করে, মামলা দিয়ে, প্রশাসনকে দিয়ে দুর্নীতি করিয়ে, ব্যবসায়ীদেরকে দিয়ে দখল রেখে ভারতের এবং ভারতের সরকারের সহায়তা নিয়ে ক্ষমতায় থাকতে গিয়ে জনগণের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয়, জনগণকে কীভাবে ম্যানেজ করতে হয়, কনভিন্স করতে হয়, এই স্কিলগুলোই তাদের শেষ হয়ে গেছে। এবার শেখ হাসিনার ভয় পেয়েছেন কিনা সেই প্রসঙ্গে আসবো। আমার মনে হয়েছে এটার কারণ আমি বিশ্বাস করি জাতিসংঘের যে রিপোর্ট, অ্যান্ড সে ট্রাই টু অ্যাড্রেস, কারণ এটাও আবারও বলছি ভয়টা তিনি প্রকাশ করেছেন, করে ফেলেন, কিন্তু এই আশ্বস্ত করার চেষ্টা এক ধরনের সেটা করেছেন মূলত তার কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য। একটা জায়গায় তিনি বলছেন যে 14 তারিখ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, ইচ্ছে মতো মুভমেন্ট গেছে, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, পরে যখন পুলিশকে মারতে থাকলো তখন পুলিশ তার স্টেপ নেওয়া শুরু করেছে। তিনি একটা জায়গায় বলছেন, আমি তাকে কোট করছি, পুলিশকে মারবে, পুলিশকে পা বেঁধে ঝুলিয়ে দেবে ফ্লাইওভারের ওপরে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। পুলিশের কাজের নিয়মই আছে কখন কি করতে হবে, এটা একেবারে নিয়মের মধ্যে আছে, এখানে কারো হুকুমের প্রয়োজন হয় না। এই হচ্ছে মূল জায়গাটা, হুকুমের প্রয়োজন হয় না। শেখ হাসিনা হুকুমে, পরিকল্পনায়, কোঅর্ডিনেশনে, সুপারভিশনে এই হত্যাকাণ্ড হয়েছে, এই বর্বরতা হয়েছে, এই মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এটা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে ক্লিয়ারলি বলা আছে। আমি ধারণা করি এটাই শেখ হাসিনাকে ভীত করে তুলছে, কারণ এটা তো ডক্টর ইউনূসকে বকাঝকা দিয়ে তার নিজ স্বার্থে এটা করেছে এভাবে বললে চলবে না। কারণ এই রিপোর্টটা খুবই চমৎকার একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ সেই রিপোর্টেই 5 তারিখের পর থেকে এই দেশে মানে 15 আগস্ট পর্যন্ত যা যা ঘটেছে সেটারও নির্মোহ অ্যানালিসিস আছে, নির্মোহ উল্লেখ আছে। এমনকি শেখ হাসিনার দলকে যখন বাংলাদেশে নিষিদ্ধ করার শক্ত দাবি উঠছে বিভিন্ন দিক থেকে, সেখানে তারা এই দলকে নিষিদ্ধ না করার পক্ষে কথা বলছেন। সো ইট ওয়াজ আ ভেরি ব্যালেন্সড রিপোর্ট, যেখানে আসলে যতটা সম্ভব, যথেষ্ট সম্ভব নিউট্রালিটি রেখে কথা বলা হয়েছে। সেখানে এখন যখন এটা বলা হয়, শেখ হাসিনা এখন বলতে চাইছেন যে পুলিশ তার নিজের সিস্টেম আছে, আইন আছে, কী কী করতে হবে, সুতরাং যাবতীয় হত্যাকাণ্ড সহ যা যা কিছু পুলিশ করেছে সব নিজে করেছে, হুকুম দেয়নি। কিন্তু শেখ হাসিনা মাথা কাজ করছে না আসলে, সেটাও খুব ইন্টারেস্টিং। ওই যে বলছিলাম, পরাজয় তাকে এমন করেছে, 7 মাস পরে উনি ট্রমা থেকে বেরিয়ে আসতে পারবেন না ফরএভার, উনি যতদিন বেঁচে থাকেন। ওনার আয়ু আরও বাড়ুক, উনি প্রতিদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন, কারণ ক্ষমতায় থাকা, ক্ষমতায় থেকে যাচ্ছে তাই করাই হচ্ছে তাদের কাছে জীবন এবং বেঁচে থাকা। সেটা যখন করতে পারছেন না, এটা মৃত্যুর চেয়েও জঘন্য ব্যাপার। তিনি যখন বলছেন পুলিশই সব করেছে নিজের সিদ্ধান্তে, তার মানে এই যে হত্যাকাণ্ড, এমনকি পুলিশই যে অ্যাকশন শুরু করেছে এটা উনি বলছেন। আমার পরে বলছেন, মুগ্ধ সহ কয়েকজনের নাম বলে, এদের ডেড বডি বের করে আনা দরকার কবর থেকে, যারা শহীদ হয়েছেন ময়না তদন্ত করা দরকার, কারণ এগুলো নাকি আবার পুলিশের গুলিতে মারা যায় না। মানে এই কিছুক্ষণ আগে এটা বললেন, পরে আবার এটা বলছেন, মাথাটা গেছে তার। ওই যে বললাম এতটাই খারাপ অবস্থা। সো তার ইন্টারপ্রিটেশন একই পুরনো একই কথা বারবার ক্রমাগত বলাটাও যে বোরিং শোনায় সেটা তিনি জানেন না, এবং এভাবে অন্তত তার দলের লোকের সাথে কমিউনিকেট করা যাবে বলে মনে করি না। তাদের স্কিল ডেভেলপ করতে হবে নতুন করে। এতদিন যা বলেছেন আর যা বলে হাততালি পাওয়া গেছে, এটা ডিফারেন্ট সিচুয়েশন। তার পাশে দাঁড়িয়েও যে লোকটা হাততালি দিত, সেও কোনো না কোনো প্রয়োজনে এমপি হবে, মন্ত্রী হবে, ব্যবসা পাবে, সাংবাদিক হলে একটা প্লট পাবে, বিদেশে যাওয়ার সঙ্গী হবে, কোনো একটা পদে বসবে, এসব কারণে এসব করেছিল। একই ন্যারেটিভ নিয়ে তার মাঠে আছেন। যাই হোক,
এটা খুব ক্লিয়ার, সেটা হচ্ছে তিনি ভয় পেয়েছেন আমাদের এই ব্যাপারটা, বিশেষ করে জাতিসংঘের এটা নিয়ে আমাদের হাতে অস্ত্র যেটা উঠলো সেটা হচ্ছে জাতিসংঘের এই রিপোর্টটা আমাদের নিজ উদ্যোগে যত বেশি দেশে আমাদের দেশে থাকা যে বিভিন্ন দেশের দূতাবাস আছে সেখানে তো এইগুলো নিয়ে বিস্তারিত কথা, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে এই রিপোর্টটাকে খুবই গুরুত্ব দিয়ে তুলে ধরা দরকার। এটা যত তুলে ধরা হবে শেখ হাসিনার উপরে সেই চাপটা তত বেশি আসতে থাকবে। এবং আমি বারবার বলেছি শেখ হাসিনার বক্তব্যে আসলে আমাদের লাভ হয়, কিন্তু শেখ হাসিনার বক্তব্য বন্ধ করতে পারা নিয়ে ভারতের মাধ্যমে একটা মেসেজ শেখ হাসিনা পর্যন্ত পৌঁছা দরকার। এটা এখন একটা লড়াইয়ের মতো হয়ে গেছে, এটাতে আমাদের জেতা উচিত। এটার জন্য আমাদের যত পদক্ষেপ নেওয়া দরকার তত পদক্ষেপ নিতে চেষ্টা করা দরকার। এটা আসলে ওই জায়গায় চলে গেছে, কারণ তার দলেরও যে সব বর্বররা আছেন, আমি গত দুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার সেই অডিও, এটা আমরা জানতাম উনি কী করেছেন, কিন্তু অডিও শোনার পরও তার বর্বরতার সার্টিফিকেট দেখার পরও যারা শেখ হাসিনাকে সমর্থন করেন তারা তার মতোই বর্বর, একেবারে অসভ্য বর্বর তারা। আমি শব্দগুলো হয়তো হার্শ শোনায়, আমাকে অনেকে লিখেছেন আমি এই ধরনের ভাষা কেন ব্যবহার করছি। আমি আসলে কোতালকে কোতাল বলা দরকার, তিনি তাই। সো তাদের কাছেও এই মেসেজটা যেতে হবে যে তাদের প্রভু ভারত শেখ হাসিনার পেছনে দাঁড়ানো থেকে সরছে। এই চাপ আমাদের চালিয়ে যেতে হবে। আমরা সফল হবো কিনা জানি না, ভারতও এটা তার ইগোর জায়গা থেকে ধরবে, কাজ করবে, কিন্তু আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমি আশা করি সরকার সেই চেষ্টা করবেন, এবং আমি মনে করি শেখ হাসিনাকে আরও ভয় পাইয়ে দেওয়া যাবে, এবং এই ভয় ক্রমাগত পাওয়ানো গেলে ভারতকেও। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।